প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং 1 কোর্সের 4th লেকচারে। আজকে আমাদের আলোচনার বিষয় C++ ম্যাথমেটিক্যাল ফাংশনস। এর অধীনে অনেক ধরনের ফাংশনস আছে, তার মধ্য থেকে আমরা 10টি কমন ফাংশন নিয়ে আলোচনা করব, যার মধ্যে থাকবে পাওয়ার ফাংশন, স্কোয়ার রুট ফাংশন, কিউবিক রুট ফাংশন, ফ্লোর ফাংশন, সেল ফাংশন, রাউন্ড ফাংশন, ট্রাঙ্ক ফাংশন, অ্যাবসলিউট ফাংশন, ম্যাক্স ফাংশন এবং মিন ফাংশন। আমরা প্রত্যেকটি ফাংশনের কাজ ছোট ছোট প্রোগ্রামের সাহায্যে আলোচনা করব আশা রাখছি। এর জন্য আমরা শুরুতেই ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, যার নাম দিচ্ছি ম্যাথ, এবং কোড লেখার জন্য কোড ব্লক সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। তো আমরা শুরুতেই পাওয়ার ফাংশন নিয়ে আলোচনা করব। এর জন্য আমরা পাওয়ার ফাংশনের স্ট্রাকচারটা দেখে আসি। আমরা এখানে দেখতে পাচ্ছি x⁴n। এখানে x-কে আমরা বেজ বলে থাকি এবং n-কে আমরা এক্সপোনেন্ট বলে থাকি। যদি আমরা এই প্রবলেমটি পাওয়ার ফাংশনের সাহায্যে সলভ করতে চাই, তার স্ট্রাকচার হচ্ছে প্রথমে আমাদেরকে পাওয়ার ফাংশনটি লিখতে হবে। পাও ইটস এ কিওয়ার্ড, দেন প্যারেন্থেসিসের ভিতরে আমাদের দুইটা প্যারামিটার থাকবে। ফার্স্ট ওয়ান হচ্ছে বেস এবং সেকেন্ড ওয়ান হচ্ছে এক্সপোনেন্ট। তো আমরা এই ফাংশনটির প্যাটার্ন বা স্ট্রাকচারের মাধ্যমে আমরা x⁴n এই ধরনের প্রবলেম সলভ করতে পারবো। আমরা প্রথমেই নাম দিচ্ছি paw.cpp। আমরা প্রথমেই বেসিক স্ট্রাকচারটি লিখে নিব। আমরা দুইটি ভেরিয়েবল নিচ্ছি, একটিকে আমরা বলি x, আরেকটিকে বলতেছি আমরা n। এখানে আমরা x-কে ইন্ডিকেট করতেছি বেস এবং n-কে ইন্ডিকেট করতেছি হচ্ছে এক্সপোনেন্ট। আমরা ইউজারের কাছ থেকে দুটি ইনপুট নিয়ে নিলাম। প্রথমটি হচ্ছে বেস ভ্যালু এবং দ্বিতীয়টি হচ্ছে এক্সপোনেন্ট ভ্যালু। আমরা যদি একটু রান করি প্রোগ্রামটিকে F9 প্রেস করে অথবা বিল্ড অ্যান্ড রান ক্লিক করে অথবা আইকনে ক্লিক করে, তাহলে আমরা কনসোল স্ক্রিনে যেতে পারলাম। এখন যদি আমরা বলি লাইক বেস হচ্ছে 2 এবং পাওয়ার হচ্ছে 10, তাহলে 2⁻10 আনসার আসা উচিত 1024। যদি আমরা এখানে আনসার লেখার জন্য কোনো স্টেটমেন্ট লিখিনি, তাই আমাদের আনসার এখন আসেনি। এখন আমরা স্টেটমেন্টে লেখার চেষ্টা করব। কাউট সাপোজ পাও x, n, তাহলে আশা করি আমাদের আনসারটা আমরা পেয়ে যাব। রান করি এগেইন। আচ্ছা, যেহেতু পাও একটি ম্যাথমেটিক্যাল ফাংশন এবং এর জন্য একটা স্পেশাল লাইব্রেরি আছে, যে কারণে আমাদের এখানে এরর দেখতে পাচ্ছি। যদি আমি F2 প্রেস করি, তাহলে আমরা এরর মেসেজটা বুঝতে পারবো। পাও ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দিস স্কোপ, তার মানে এর জন্য একটা লাইব্রেরি আমাকে অ্যাড করতে হবে। আমি Ctrl+D দিচ্ছি এবং লাইব্রেরিটার নাম হচ্ছে C ম্যাথ। আশা করি এবার কোনো এরর থাকবে না এবং আমরা আমাদের আউটপুট আশা করি পাবো। সো আমরা বেস দিচ্ছি 2 এবং পাওয়ার দিচ্ছি 2, তাহলে আনসার ডেফিনেটলি 4 আসবে। যদি আমরা আবার চেক করি, বেস যদি দেই 2 এবং পাওয়ার যদি দেই 10, তাহলে 1024 আসার কথা আসছে। আমরা যদি আউটপুটটাকে একটু মডিফাই করে লিখতে চাই দেখার সুবিধার্থে, আমরা চাইলে সেটা করতে পারবো। তাহলে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে প্রথমে x এর ভ্যালু, দেন আমরা 2p সাইন ইউজ করে থাকি পাওয়ার সাইন বোঝানোর জন্য, দেন হচ্ছে n এর ভ্যালু। এরপর আমরা যেটা করতে পারি একটা ইকুয়াল চিহ্ন দিতে পারি। দেখি এবার আমরা রান করে 2⁵ যদি আমরা ইউজ করি, দ্যাট মিনস বেজ হচ্ছে 2, এক্সপোনেন্ট হচ্ছে 5, তাহলে 32 আসার কথা। সো আমরা দেখতে পেলাম কিভাবে পাওয়ার ফাংশন ইউজ করতে হয়। আশা করি আমরা পাওয়ার ফাংশনের কাজ সবাই বুঝতে পারলাম। এবার আসি আমাদের সেকেন্ড প্রোগ্রাম, যেটার মধ্যে আমরা দেখার চেষ্টা করব স্কোয়ার রুট এর কাজ। আমরা যদি দেখি স্কোয়ার রুট আমরা ম্যাথমেটিক্যালি কীভাবে দেখে থাকি, স্কোয়ার রুট অফ এক্স, যেটা আমরা ফর্মুলাতে বা প্রোগ্রামিংয়ে যে ফাংশনটা আমরা ইউজ করব সেটার নাম হচ্ছে SQRT। প্যারেন্থেসিসের মধ্যে একটি প্যারামিটার আছে যার নাম হচ্ছে
এখানে এক্স, দ্যাট মিনস আমি ভেরিয়েবল যেটা ইউজ করবো সেই অনুসারে আমার প্যারেনথেসিসের ভিতরে প্যারামিটারের নামটি তাই হবে। আমরা এটা দুইভাবে সলভ করতে পারি, স্কোয়ার রুট ফাংশনের মাধ্যমে সলভ করতে পারি, আমরা চাইলে পাও ফাংশনের মাধ্যমে সলভ করতে পারি। পাওয়ার ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে প্রথমে ভেরিয়েবলের নাম, দেন হচ্ছে যেহেতু আমরা জানি স্কোয়ার রুট মিনিং হচ্ছে হাফ, দ্যাট মিনস 1/2। সো আমরা এই সেন্সে চিন্তা করেও আমরা প্রবলেমটা সলভ করতে পারবো। আমরা দেখি একটু ট্রাই করে। সো আমি কন্ট্রোল শিফট এন দিচ্ছি, কন্ট্রোল এস, আমাদের সেকেন্ড প্রোগ্রাম sqrt.cpp। আমি বেসিক স্ট্রাকচারটি টাইপ না করে এখান থেকে নিয়ে নিচ্ছি, কন্ট্রোল এ, কন্ট্রোল সি এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে দিচ্ছি এবং বডির যে পার্টটুকু আছে এটা আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, এখানে আমাদের সি ম্যাথ লাগবে, কারণ হচ্ছে স্কোয়ার রুট এর জন্য আমাদের এই লাইব্রেরিটি ইউজ করতে হবে। তো আমি একটি ভেরিয়েবল নিচ্ছি ডাবল, সাপোজ একটা ভ্যালু নিচ্ছি n1 ইকুয়ালস টু 225.0। কয়েকটা ভ্যালু নিয়ে আমরা কাজ করতে পারি, লাইক n2 ইকুয়ালস টু 300। আমরা ছোটো ভ্যালু নিয়েও কাজ করতে পারি, n3 ইকুয়ালস টু লাইক 16। এবার আমরা একটু দেখি যে স্কোয়ার রুট ফাংশনের মাধ্যমে কীভাবে আমরা এর রেজাল্টগুলো পেতে পারি। sqrt, তো ব্র্যাকেটের ভিতরে আমি বলে দিচ্ছি n1 এন্ডেল, যাতে নিউ লাইনে আমাদের পরবর্তী রেজাল্ট দেখাতে পারে। আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট কপি তৈরি করে নিচ্ছি ফর n2 অ্যান্ড n3। তাহলে আমাদের n1 এর স্কোয়ার রুট কত হবে? আমাদের এখানে আনসার আসা উচিত 15, এখানে আনসার আসা উচিত 4 এবং 300-এর আনসার কত আসে আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলেই বুঝতে পারবো যে স্কোয়ার রুট কাজ করছে কিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 15 এবং n3-এর ভ্যালু আসছে 4 এবং 300-এর ভ্যালু আসছে 17.3250। তার মানে যদি আমরা এই 16-এর জায়গায় যদি 17 দেই, ডেফিনেটলি ফ্লোটিং পয়েন্ট নাম্বার আসবে, কারণ 16 হচ্ছে 4 স্কোয়ার, বাট 17 তার 4 স্কোয়ার না, এই কারণে ফ্লোটিং পয়েন্ট নাম্বার আসবে। দেখি আমাদের 17-এর জন্য n3-এর জন্য এবার ফ্লোটিং পয়েন্ট ভ্যালু আসে কিনা। অবশ্যই আসছে 4 পয়েন্ট সামথিং। তাহলে আমরা আশা রাখি sqrt ফাংশনের মাধ্যমে যে কোনো স্কোয়ার রুটের ভ্যালু আমরা বের করতে পারবো। আমরা চাইলে যদি মনে করি এখানে প্রত্যেকটার জন্য সেট প্রিসিশন ইউজ করব, আমরা এটা লাস্ট ক্লাসে শিখেছি, আমি জাস্ট সেই জন্য একটু রিপিট করতেছি। আমরা যদি সেট প্রিসিশন ইউজ করি, এখানে যদি আমরা বলে দিই যে প্রত্যেকটার আনসারের ক্ষেত্রে দশমিকের পরে 5 ঘর দেখতে চাই, তাহলে আমরা কি লিখব? 5। দেখি এবার আমাদের আনসারে কি আসে। সো সেট প্রিসিশন যেহেতু ইউজ করছি, তাহলে অবশ্যই আমাকে একটা লাইব্রেরি ইউজ করতে হবে যার নাম হচ্ছে IO ম্যানিফ। আমি এটা ইচ্ছাকৃতভাবে রিপিট করলাম যেহেতু লাস্ট ক্লাস আমরা করেছি। একটু রান করি, যদিও এই অংশটা এই পার্টের জন্য ম্যান্ডেটরি না। সো আমরা দেখতে পাচ্ছি প্রথম আউটপুট 15 পয়েন্ট, আমরা এখানে দেখতে পাচ্ছি 5টা জিরো আসছে কারণ আমাদের সেট প্রিসিশন 5 বলেছি। সেকেন্ডে আমরা দেখতে পাচ্ছি 17 পয়েন্ট, এগেইন 5টা ডিজিট আসছে দশমিকের পরে, সিমিলারলি লাস্টেরটা তো তাই। সো আমরা এরই মাধ্যমে sqrt, দ্যাট মিনস স্কোয়ার রুট ফাংশনের একটি ছোট্ট প্রোগ্রাম বোঝার চেষ্টা করলাম। আমরা চাইলে এই ভ্যালুগুলো ইউজারের কাছ থেকে নিয়ে ট্রাই করে করতে পারি। এবার আসি আমাদের পরবর্তী প্রোগ্রামে আমরা যাই। আমাদের থার্ড প্রোগ্রাম যেটা আমরা করতে চাচ্ছি তার নাম হচ্ছে কিউব রুট ফাংশন। সো কিউব রুট ফাংশনের মাধ্যমে আমরা কী ধরনের প্রবলেম সলভ করবো? আমরা দেখতে পাচ্ছি আগেটা ছিল স্কোয়ার রুট, এটাকে আমরা বলি কিউব রুট, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 আছে। সো এটা সলভ করার জন্য আমাদের অপশন হচ্ছে কিউব রুট ফাংশন ইউজ করতে হবে এবং ব্র্যাকেটের ভিতরে আমাদের ভেরিয়েবলটার নেম ইউজ করতে হবে, অথবা আমরা পাওয়ার ফাংশন ইউজ করে করতে পারি। যদিও স্কোয়ার রুটে আমরা পাওয়ার ফাংশনের ব্যবহার দেখিনি, আমরা চাইলে একটু দেখে আসতে পারি। আচ্ছা, এখানে দেখি একটা ট্রাই করি যে পাওয়ার ফাংশনের মাধ্যমে এটা সলভ করা যায় কিনা। আমি সি আউট ইউজ করি, জাস্ট একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলাম। এবার আসি আমরা সি আউট, যদি পাওয়ার ফাংশনের মাধ্যমে সলভ করার চেষ্টা করি n1-কে, তাহলে আমাদের কী হবে? n1, 1.0 ডিভাইড বাই 2.0, যেহেতু স্কোয়ার রুট ইকুইভ্যালেন্ট হচ্ছে হাফ, তাহলে আশা করা যায় এর মাধ্যমে আমরা সিমিলার রেজাল্ট পাবো। সো আমাদের n1 প্রথমটা রেজাল্ট যেটা আমরা পেয়েছিলাম সেটা ছিল হচ্ছে 15। সেট প্রিসিশন দেওয়ার কারণে দশমিকের পরে 5টা জিরো আসছে। সো আশা করি এখানেও আমরা 15 পাবো। দেখি রান করি, সো আমরা একই রেজাল্ট পেয়েছি। সো আমরা এখানে দুইটা পদ্ধতি দেখার চেষ্টা করলাম, স্কোয়ার রুটের মাধ্যমে এবং পাওয়ার ফাংশন ইউজ করার মাধ্যমে। আমরা চাইলে সবগুলি এভাবে সলভ করতে পারি, n2 n3 n2 n3। আমাদের সেকেন্ডটার রেজাল্ট অবশ্যই 17 পয়েন্ট সামথিং, থার্ডটার রেজাল্ট অবশ্যই 4 পয়েন্ট সামথিং। ওকে,
4 পয়েন্ট সামথিং আসবে এবং এটা 17 পয়েন্ট সামথিং আসবে। ওকে, রান করি। সো আমরা দেখতে পাচ্ছি যে স্কোয়ার রুট স্কোয়ারের মাধ্যমে যে রেজাল্ট পেয়েছি, পাওয়ার ফাংশন স্কোয়ারের মাধ্যমে একই রেজাল্ট পেয়েছি। সো আমরা চাইলে যে কোনোটা ইউজ করতে পারবো। আমি কোড কপি করে নিচ্ছি, পাওয়ার ফাংশন থেকে কোড কপি করি, কন্ট্রোল সি, দেন কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল এস, cbrt.cpp, কন্ট্রোল ভি দিচ্ছি এবং আমাদের বডির যে পার্টটা আছে সেটা মুছে দিচ্ছি। এখন আসি যে আমাদের কিউব রুট ফাংশনের জন্য ছোট্ট একটি প্রোগ্রামের কোড লেখার চেষ্টা করি। আমি এগেইন ভেরিয়েবল দিচ্ছি ডাবল, n1 এর ভ্যালু একটা দিয়ে দিব, সাপোজ দিচ্ছি 27 এবং n2 এর ভ্যালু সাপোজ দশমিকের ভ্যালু দেখতে চাই, এই ধরনের একটা সংখ্যা নিতে চাই, লাইক 17। সো 17 যেহেতু ইকুইভ্যালেন্ট হবে না, আমাদের অবশ্যই ডেসিমাল পয়েন্ট আসবে। আমরা একটু দেখার চেষ্টা করি। কাউট cbrt ব্র্যাকেটের ভিতরে আমরা শুধুমাত্র বলে দিব ভেরিয়েবলের নামটা n1 এন্ডেল। আশা করি এখানে আমরা পাবো হচ্ছে 3। রান করি। সো n1 এর ভ্যালু 3। রিজনটা কি? যেহেতু আমাদের 27 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 3, সো 27 ইকুইভ্যালেন্ট টু 3 টু দি পাওয়ার 3। সো আমরা যখনই এটাকে স্কোয়ার রুট করতেছি, যখনই আমরা 27কে স্কোয়ার রুট করতেছি, এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার রুট হচ্ছে 3, তাহলে এই 3 সাথে আমাদের যে আনসারটা আসবে, এই পাওয়ার 3 সাথে যে আনসারটা আসবে ইন্টু 1 ডিভাইড বাই 3, তাহলে আমরা যদি এই 3 সাথে 3কে ক্যান্সেল করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 3, যেহেতু কিউব রুট ইকুইভ্যালেন্ট টু হচ্ছে 1 ডিভাইড বাই 3। সো এই 27-এর উপরে যদি আমরা স্কোয়ার রুট ইউজ করি তাহলে আমরা এই ধরনের আনসার পাবো। আমি যেটা যদি আরেকটু ক্লিয়ার করে লিখি এখানে, তার মানে যেটা দাঁড়াচ্ছে 27, তাহলে আমাদের এখানে যেটা আসবে সেটা হচ্ছে 1 ডিভাইড বাই 3, সেটা হচ্ছে পাওয়ার সাইন। তো আমাদের আসবে হচ্ছে 1 ডিভাইড বাই 3। তাহলে এই 27-এর যদি আমরা চিন্তা করি যে 27 হচ্ছে 3 টু দি পাওয়ার 3, দেন 3 সাথে মাল্টিপ্লাই হবে 1 ডিভাইড বাই 3। সো আমরা সেভাবে লিখলাম। সো 3 এবং 3 ক্যান্সেল করলে আমরা আনসার পাচ্ছি 3। সো এর মাধ্যমে আমরা কিউবিক রুট ক্যালকুলেশন করতে পারি। আমরা সেকেন্ড এক্সাম্পলে যাই, কন্ট্রোল ডি, সেকেন্ড ভ্যালু নিয়ে কাজ করতে চাই। আমরা যদি এবার 2 দিই, রান করে দেখি আনসার কি আসে। সো আমরা দেখতে পাচ্ছি 2 পয়েন্ট সামথিং। আমরা যদি একটু বড় ভ্যালু নিই, আমরা চাইলে কিন্তু এখানে ডিরেক্টলি ভ্যালু লিখেও দিতে পারি, লাইক 1000, তাহলে 10 কিউব, দ্যাট মিনস আনসার আসা উচিত 10। সো আমরা দেখতে পাচ্ছি আনসার 10। তার মানে কিউব রুট এর ব্যবহার আমরা এখানে দেখার চেষ্টা করলাম। আমরা চাইলে আরেকটি মেথড দেখতে পারি, যেটা আমরা শুরুতে বলেছিলাম যে দুইটি মেথডের মাধ্যমে এটা দেখানো পসিবল। ডিরেক্ট আর কি যদি আমরা ফাংশন ইউজ করি, এর বাইরে তো অবশ্যই আমাদের ফাংশনের না ইউজ করেও এগুলো সলভ করা যাবে, সেই ক্ষেত্রে আমাদের লুপ ইউজ করার প্রয়োজন হবে। আচ্ছা, এখন আসি আমরা যদি পাওয়ার ফাংশনের মাধ্যমে ইউজ করার চেষ্টা করি, তাহলে প্রথমে আমাদের বেস, দ্যাট মিনস ভ্যালুটা আমাকে লিখতে হবে n1, দ্যাট মিনস ভেরিয়েবল n1 মানে হচ্ছে 27 এখানে চলে আসলো। দেন আমাকে বলতে হবে 1.0 ডিভাইড বাই 3.0। সো আমরা 0.0 লিখতেছি বোঝানোর জন্য যে এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার। আমরা এবার একটা এন্ডেল দিই। আশা করি আমরা প্রথম যে রেজাল্টটা পেয়েছিলাম 27-এর জন্য 3, এখানেও আমরা 3 পাবো। রান করি। সো আমরা সেম রেজাল্ট পেয়েছি। সো আমরা চাইলে কিউব রুটের পরিবর্তে পাওয়ার ফাংশনও এখানে ইউজ করতে পারি। সো কন্ট্রোল ডি আমি 2বার দিচ্ছি। সেকেন্ডটা হচ্ছে আমাদের n2 এবং থার্ডটা আমরা ডিরেক্ট ভ্যালু লিখছি। সো আমরা চাইলে এখানে ডিরেক্টলি 1000 লিখে দিতে পারি। সো আশা করি আমরা সেম রেজাল্ট পাবো। সো আমরা একই রেজাল্ট পেয়েছি। সো এর মাধ্যমে কিউব রুটের ব্যবহার আমরা দেখার চেষ্টা করলাম। এবং এখানে যদি লাস্টে বলি, এই কিউব রুট এবং পাওয়ার ফাংশন দুটোর জন্যই আমাদের সিম্যাথ লাইব্রেরি ইউজ করতে হবে। এবার আসি আমাদের 4 নাম্বার যে ফাংশনটি দেওয়া আছে 4, 5, 6, 7, এই 4টি ফাংশনের ব্যবহার আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করব। এর মধ্যে ফ্লোর ফাংশনের কাজ হলো যে আমাদের যেই ডেসিমাল ভ্যালুগুলো থাকবে তার মধ্যে ক্লোজেস্ট ইন্টিজার রেজাল্ট দিবে অবশ্যই, বাট সেটা অবশ্যই হতে হবে যে লেস দেন দ্য গিভেন নাম্বার। আমি এক্সাম্পলের সাহায্যে বোঝাই, তাহলে মনে বুঝতে সুবিধা হবে। এবার আমরা কন্ট্রোল শিফট এন দিচ্ছি, কন্ট্রোল এস, আমি সেভ দিচ্ছি floor.cpp। আমি জাস্ট স্ট্রাকচারটা কপি করার জন্য আমি
প্রথম প্রোগ্রামটাই কপি করতেছি, কন্ট্রোল সি দেন কন্ট্রোল ভি, আমাদের বডি পার্টটা মুছে দিচ্ছি, দেন আমরা শুরু করি। সো ফ্লোর ফাংশন বোঝানোর জন্য আমরা এগেন ভেরিয়েবল নিচ্ছি, সাপোজ এক্স ইকুয়াল টু 1.311, সাপোজ ওয়াই ইকুয়ালস টু নিচ্ছি 1.500 এবং জেড ইকুয়ালস টু নিচ্ছি 1.822। আমি তিনটা ভেরিয়েবল নিলাম বোঝানোর সুবিধার্থে এবং তিনটা ভেরিয়েবলের মধ্যে ডিরেক্টলি ভ্যালু অ্যাসাইন করে দিলাম। এবার আসি আমরা আউটপুটগুলো দেখার চেষ্টা করব ফ্লোর ফাংশন ইউজ করলে কী ধরনের আউটপুট আসে। সো ফ্লোরের ভিতরে আমি দিচ্ছি এক্স এবং এখানে এন্ডেল দিয়ে দিচ্ছি। সো ফ্লোর ফাংশন যেটা করবে সেটা হচ্ছে আমাদের যেই অরিজিনাল ভ্যালুটা আছে এই অরিজিনাল ভ্যালুটাকে আমাকে ফ্লোর করবে। ফ্লোর করা মানে হচ্ছে সে যেটা করবে যে রাউন্ডস অফ দ্য গিভেন ভ্যালু টু দ্য ক্লোজেস্ট ইন্টিজার, বাট ইট শুড বি লেস দেন দ্য গিভেন ভ্যালু। তার মানে এই যে গিভেন ভ্যালুটা আছে এর চেয়ে অবশ্যই ছোটো হবে এবং সেটা ক্লোজেস্ট ইন্টিজার হবে। আনসারটা ইন্টিজার মানে যদি আমার এর চেয়ে ছোটো হয় তাহলে ইন্টিজার ভ্যালু কত হবে? ডেফিনেটলি 1 হওয়া উচিত। এবং এটার ক্ষেত্রেও আমাদের ক্লোজেস্ট ইন্টিজার হচ্ছে, এটা চাইতে যদি আমরা বলি লেস দেন তাহলে ক্লোজেস্ট ইন্টিজার হচ্ছে 1। এখানেও ঠিক তাই, ক্লোজেস্ট ইন্টিজার হচ্ছে 1। 1.311 এর ক্লোজেস্ট ইন্টিজার হচ্ছে 1। আমরা আশা করি এখানে 1 পাবো, 1 পাচ্ছি। সো আমরা পরবর্তী এক্সাম্পলগুলো যদি দেখি আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সো আমাদের সেকেন্ডটা হচ্ছে ওয়াই, থার্ডটা হচ্ছে জেড। সো তিনটার ক্ষেত্রে ক্লোজেস্ট ইন্টিজার হচ্ছে 1, ক্লোজেস্ট ইন্টিজার হচ্ছে 1। আশা করি তিনটার ক্ষেত্রে 1 আসবে। আমরা চাইলে একটু ডিফারেন্ট এক্সাম্পল দেখতে পারি। আমি চাইলে এই পুরো পার্টটুকু কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এবার আমরা ভেরিয়েবল চেঞ্জ করে দিই, কারণ একই ভেরিয়েবল দুইবার নিয়ে কাজ করা যাবে না। এ বি অ্যান্ড সি এগুলোকে নেগেটিভ করে দিচ্ছি, ভেরিয়েবলের ভ্যালুগুলোকে আমরা নেগেটিভ করে দিচ্ছি। সো আমরা যদি এখানে এ বি এবং সি ইউজ করি আশা করি এই তিনটার ক্ষেত্রে আমরা ক্লোজেস্ট ইন্টিজারটাই পাবো। বাট এখন কোশ্চেন হচ্ছে নেগেটিভ 1.311 এর ক্লোজেস্ট ইন্টিজারটা কত? আশিটি রান করে দেখি, আমরা দেখতে পাচ্ছি -2। এখন রিজনটা কি আসলে, যে কেন -2 হলো? রিজনটা হচ্ছে আমাদের যদি একটা লাইন ড্র করি বা লাইন ড্র না করে যদি আমি এভাবে লিখি, সাপোজ আমাদের -3 দেন -2 দেন -1 দেন 0 1 2 3, জাস্ট আমি নাম্বারের সিকোয়েন্সটা বোঝার চেষ্টা করি। যতই ডান দিকে যাব ভ্যালু বাড়তে থাকবে, যতই বাম দিকে আসবো ভ্যালু তত কমতে থাকবে। তার মানে এখানে 0-র চাইতে 1 বড়, 1-এর চাইতে 2 বড়, 2-র চাইতে 3 বড়। যত ডান দিকে যাচ্ছি ভ্যালু কী হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। যত বাম দিকে আসবো তার মানে -1 হচ্ছে ছোটো, তার চাইতে ছোটো হচ্ছে -2, তার চাইতে ছোটো হচ্ছে -3। তার মানে -1-এর চাইতে -2 হচ্ছে ছোটো। তাহলে আমাদের যেই ডেফিনেশন আমরা বলার চেষ্টা করছি ফ্লোর ফাংশনে, যদি আমরা একটু দেখে আসি যে ফ্লোর ফাংশন রাউন্ডস অফ দ্য গিভেন ভ্যালু টু দ্য ক্লোজেস্ট ইন্টিজার হুইচ ইজ লেস দেন দ্য গিভেন ভ্যালু। সো আমাদের যে গিভেন ভ্যালুটা আছে তার চাইতে ছোটো সংখ্যা হবে। তাহলে যে ছোটো সংখ্যা হয়, এখন মনে হতে পারে আমাদের মনে হয় -1 হবে। -1 কেন হচ্ছে না? কারণ আমাদের এইখানে -1.311 এর চাইতে ছোটো সংখ্যা কোনটা? আচ্ছা, আমরা যদি দেখি আমাদের যে নাম্বারটি দেওয়া আছে -1.311, এই সংখ্যাটি অবশ্যই -1-এর চাইতে ছোটো, বাট -2-র চাইতে বড়। তাহলে কী লিখলাম আমরা? যে আমরা দেখতে পাচ্ছি যে -1-এর চাইতে -2 অবশ্যই ছোট, কিন্তু মাঝখানে যে ভ্যালুটি -1.311 এই সংখ্যাটি অবশ্যই -2-র চাইতে বড়। তাহলে আমাদের যেই ডেফিনেশন যেটা বলতেছে সেটা হচ্ছে যে ফ্লোর ফাংশন রাউন্ডস অফ দ্য গিভেন ভ্যালু টু দ্য ক্লোজেস্ট ইন্টিজার হুইচ ইজ লেস দেন দ্য গিভেন ভ্যালু। তাহলে আমাদের গিভেন ভ্যালু হচ্ছে এটা, এটার চাইতে ছোটো সংখ্যা কোনটা? -1 না -2? ডেফিনেটলি -2, যে কারণে আমাদের আনসার আসছে -2। সো সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের আনসার -2 আমরা দেখতে পাবো। আমি রান করি, সো আমরা দেখতে পাচ্ছি সবগুলোর ক্ষেত্রে আনসার হচ্ছে -2। সো আশা করি আমরা ফ্লোর ফাংশনের কাজ সবাই বুঝতে পারলাম যে ফ্লোর ফাংশনের আউটপুট কিভাবে জেনারেট হচ্ছে। এবার আসে আমি এই প্রোগ্রামটাকে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিলাম, দ্যাট মিনস পুরো কোডটাকে কপি করলাম, দেন কন্ট্রোল শিফট এন কন্ট্রোল এস। এবার আমরা সেল ফাংশন ইউজ করব .cpp। ওকে, কন্ট্রোল ভি দিচ্ছি। এখন আমি শুধুমাত্র এই ফ্লোর এটা চেঞ্জ করে সেল করে দিচ্ছি, তাহলে দেখবো যে আসলে কী ধরনের আউটপুট আসে। আমি ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল। তাহলে সিলিং ফাংশন এবার কী আসবে? তাহলে সিলিং ফাংশন যেটা করবে সেও রাউন্ডস অফ করবে গিভেন ভ্যালুকে। কোথায় রাউন্ডস অফ করবে? অবশ্যই ক্লোজেস্ট ইন্টিজার শো করবে, বাট সেটা অবশ্যই যেটা হবে মোর দেন দ্য গিভেন ভ্যালু।
তাহলে আমাদের 1.311 এটা যদি রাউন্ড করতে যাই এর চাইতে বড় ভ্যালু কত? ডেফিনেটলি 2। আনসারে যাই, আমরা দেখতে পাবো প্রথম সবগুলো হচ্ছে 2, কারণ হচ্ছে 1.31 এর চাইতে বড় সংখ্যা হচ্ছে 2, 1.5 এর চাইতে বড় সংখ্যা হচ্ছে 2, 1.8222 এর চাইতে বড় সংখ্যা হচ্ছে 2। সো আগেরটা ছিল লেস দেন দ্য গিভেন নাম্বার, আর এটা হচ্ছে মোর দেন দ্য গিভেন নাম্বার, দ্যাট মিনস গিভেন ভ্যালু। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? এখন যদি আমরা আগের এক্সাম্পলটা দেখে আসি, যে আমাদের যখন বলছে যে মোর দেন দ্য গিভেন ভ্যালু, তাহলে 1.311 এর সাথে বড় সংখ্যা কত? -1। ডেফিনেটলি -2 হচ্ছে তার চেয়ে ছোটো, তাহলে এখানে কিন্তু -1 আসা উচিত। আমরা যদি ফাংশনটার ডেফিনেশন বোঝার চেষ্টা করি, দ্য সেল ফাংশন রাউন্ডস অফ দ্য গিভেন ভ্যালু টু দ্য ক্লোজেস্ট ইন্টিজার হুইচ ইজ মোর দেন দ্য গিভেন ভ্যালু। তার মানে আগেরটা ছিল হচ্ছে লেস দেন, বাট এটা হচ্ছে মোর দেন। সো নেগেটিভ আমাদের সবসময় মনে রাখতে হবে, নেগেটিভ যদি ভ্যালু বড় হয় তার মানে সেটা হচ্ছে, যেহেতু নেগেটিভ এই কারণে অবশ্যই সেটা ছোট হবে। তাহলে এটা কিন্তু ছোট, -2 ছোট কার চাইতে? -1 এর চাইতে। সো আনসার আসবে -1। সো আশা করি লাস্টের তিনটাই -1। আমরা রান করি, তো আমরা দেখতে পাচ্ছি লাস্টের তিনটি হচ্ছে -1। সো এটা হচ্ছে সিলিং ফাংশনের কাজ, যেটাকে আমরা সেল ফাংশন বলে থাকি। এবার আসি আমরা আমাদের নেক্সট যে ফাংশনটা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে রাউন্ড ফাংশন। আমরা ডেফিনেশনে যেটু দেখতে চাই রাউন্ড ফাংশন কি বলে, যে রাউন্ড ফাংশন রাউন্ডস গিভেন নাম্বার টু দ্য ক্লোজেস্ট ইন্টিজার। তার মানে সে রাউন্ড করবে যে নাম্বারটা আমরা দিচ্ছি সেটাকে কিসে? ক্লোজেস্ট ইন্টিজার। দেখে আসি আমাদের আনসার কি আসে। Ctrl+Shift+N দিচ্ছি, Ctrl+S দিচ্ছি, আরও UND round.cpp দিয়ে একটা ফাইল সেভ করে নিলাম। আমরা লাস্ট প্রোগ্রামটা যদি Ctrl+A দিয়ে সিলেক্ট করি, দেন Ctrl+C এবং রাউন্ডে গিয়ে আমরা Ctrl+V দিচ্ছি। তাহলে এবার সেল এর জায়গায় আমরা রাউন্ড লিখে দিচ্ছি, ডাবল ক্লিক করলাম সিলেক্ট করার জন্য, Ctrl+C দেন Ctrl+V। আমি সবগুলো দ্রুত চেঞ্জ করে দিচ্ছি। তাহলে আমাদের রাউন্ডের আনসার যেটা আসবে সেটা হচ্ছে যে এখানে যদি ভ্যালুটা পয়েন্টের পরে, ডেসিমাল পয়েন্টের পরে যদি 5 অর মোর দেন 5 হয়, তাহলে যেটা হবে নেক্সট ভ্যালুটা শো করবে, দ্যাট মিনস 2 শো করবে। কিন্তু যদি এই ডেসিমাল পয়েন্টের পরে ভ্যালুটা লেস দেন 5 হয়, তাহলে কিন্তু আমাদের এখানে 1 ভ্যালুটা শো করবে। এখানে তাহলে 2 আসা উচিত, এবং এখানে 2 আসা উচিত, এবং শুরুতে আমাদের আসা উচিত 1। দেখি একটু রান করে। সো আমাদের যেই পার্টটা আমি বোঝানোর চেষ্টা করলাম, যে ডেসিমাল পয়েন্টের পরে দ্যাট মিনস ফ্র্যাকশন পার্টটা যদি 5 অর মোর দেন 5 হয়, তাহলে অবশ্যই নেক্সট ভ্যালুটা কনসিডার করবে। যেমন সেকেন্ডের ক্ষেত্রে 1.500, তার মানে এটা 5 ইকুইভ্যালেন্ট অর ইকুইভ্যালেন্ট। থার্ড ওয়ান হচ্ছে মোর দেন 5, দ্যাট মিনস 0.822, যে কারণে আমাদের 2 আসছে। এবার আসে নেগেটিভ ভ্যালুটা যদি আমরা কনসিডার করি, কি আসবে? তো এখানে -1, 0.311, তার মানে কনসেপ্ট সেম। যদি পয়েন্টের পরে 5 অর মোর দেন 5 আমরা দেখতে পাই, তাহলে নেক্সট ভ্যালু শো করবে। আর যদি আমাদের লেস দেন 5 হয়, তাহলে আমাদের যে ভ্যালুটা থাকবে সেটাই শো করবে। তাহলে আমরা প্রথমটার জন্য -1 পাবো, পরেরটার জন্য -2, তারপরটার জন্য -2। সো আমাদের মনে হয় আমরা বুঝতে পেরেছি। এবার আসি যে আমরা আমাদের আরেকটি এক্সাম্পল নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে ট্রাঙ্ক ফাংশন। সো ট্রাঙ্ক ফাংশনের ডেফিনেশনে যদি আমরা দেখে আসি, যে ট্রাঙ্ক ফাংশন রাউন্ডস রিমুভস ডিজিটস আফটার ডেসিমাল পয়েন্ট। তার মানে এখানে সরাসরি ডেসিমাল পয়েন্টের পরে যাই থাকুক না কেন, সেটা 0.5 চাইতে বেশি হোক আর কম হোক, সেটা কোনো ইস্যু না। ইস্যু হচ্ছে সবাইকে রিমুভ করে দিবে। দ্যাট মিনস ডেসিমাল পয়েন্টের লেফটে যেটা থাকবে সেটাকে সে আনসার হিসেবে দেখাবে। কিন্তু রাউন্ডে যেটা করেছে সেটা হচ্ছে যে ডেসিমাল পয়েন্টের পরে যদি 0.5 অর মোর দেন 5 হয়, তাহলে সে নেক্সট ভ্যালু শো করেছে তার ক্লোজেস্ট নাম্বার। আর যদি লেস দেন 5 হয়, তাহলে সে এখানে ক্লোজেস্ট ইন্টিজার শো করছে, বাট সেটা অবশ্যই ডেসিমাল পয়েন্টের লেফটে যেটা থাকবে সেটাই। এবার আসি আমরা ট্রাঙ্ক ফাংশনের জন্য ছোট্ট একটা প্রোগ্রাম দেখি। সো আমরা এই প্রোগ্রামটাকে কপি করতে পারি, Ctrl+AC দেন Ctrl+Shift+N Ctrl+V পেস্ট করলাম, Ctrl+S দিয়ে আমরা সেভ করে নিতে পারি, trunc.cpp। আচ্ছা, এবার আমি শুধু ফাংশনের নামটা চেঞ্জ করে দিচ্ছি, trunc। আমরা যখন বাসায় প্র্যাকটিস করব সবাই, অবশ্যই প্রতিটা প্রোগ্রাম লিখে লিখে আমরা প্র্যাকটিস করব। এখানে জাস্ট রেকর্ডিংয়ের টাইম সেভ করার জন্য আমি কপি পেস্ট করতেছি, যাতে তোমাদের রেকর্ডিংটা লেন্থ যদি ছোটো হয় তোমাদের ডাউনলোড করতে সুবিধা হবে। এই সেন্সে আমি জাস্ট কপি পেস্ট করে কোড লেখার চেষ্টা করলাম, যেহেতু সবই সিমিলার কোড, শুধুমাত্র ফাংশন নেমটা ডিফারেন্ট, এই কারণে আমি জাস্ট কপি পেস্ট করে লেখার চেষ্টা করছি। দেখি আনসার, প্রথম তিনটার ক্ষেত্রে আনসার কিন্তু 1 আসবে, সেকেন্ড তিনটার ক্ষেত্রে আনসার কিন্তু -1 আসবে। দেখি, আমরা আশা করি বুঝতে পেরেছি। এবং
ট্রাঙ্ক ফাংশন এবং রাউন্ড ফাংশনের মধ্যে ডিফারেন্সটা কোথায়? ট্রাঙ্ক ফাংশন যেটা করে থাকে ডেসিমাল পয়েন্টের পরে ভ্যালুগুলোকে ডিজিটগুলোকে রিমুভ করে দিচ্ছে, শুধু ডেসিমাল পয়েন্টের লেফট যেটা থাকবে সেটাই হচ্ছে আনসার। কিন্তু রাউন্ড ফাংশন যেটা করতেছে সেটা হচ্ছে ডেসিমাল পয়েন্টের পরে যদি 0.5 অথবা তার চেয়ে ছোট হয় তাহলে অবশ্যই আগের ভ্যালুটাই শো করে দিবে, দ্যাট মিনস ডেসিমাল পয়েন্টের লেফটে যেটা আছে। কিন্তু যদি ডেসিমাল পয়েন্টের রাইটে 0.5 অর মোর দেন 0.5 হয় তাহলে আমাদের নেক্সট ভ্যালু যেটা যে 1.5 এর নেক্সট ভ্যালু হচ্ছে 2, সেই 2টাকে শো করবে, যেহেতু ইন্টিজার ভ্যালুকে শো করবে এখানে রাউন্ড ফাংশনের মাধ্যমে। সো আমরা কাছাকাছি 4টা ফাংশনের নিয়ে আলোচনা করলাম যে সবগুলো মোটামুটি সিমিলার, ফ্লোর, সেল, রাউন্ড, ট্রাঙ্ক। এবার আসি আমাদের নেক্সট ফাংশনের কাজ। নেক্সট ফাংশন হচ্ছে অ্যাবসলিউট ফাংশন। সো অ্যাবসলিউট ফাংশন কী করে থাকে, যে আমরা যদি কোনো ভ্যালুকে সাপোজ এক্স এর ভ্যালু যদি নেগেটিভ হয়, নেগেটিভ বা পজিটিভ যাই হোক না কেন আমাদের আনসার আসবে হচ্ছে পজিটিভ। আমরা একটা ছোট্ট প্রোগ্রাম লিখি তাহলে বুঝতে পারবো। আমি Ctrl+Shift+N দিচ্ছি, Ctrl+S abs.cpp। আমরা এখানে চাইলে বেসিক স্ট্রাকচারটা টাইপ করতে পারি, কপি পেস্ট করে নিয়ে আসতে পারি ইউজিং নেম স্পেস std integer main। এটা 0। এখন আসি যে আমরা অ্যাবসলিউট ফাংশনের মাধ্যমে যেটা দেখার চেষ্টা করবো। সাপোজ একটা ভেরিয়েবল নিচ্ছি ডাবল, এক্স ইকুয়াল টু নেগেটিভ ভ্যালু নিচ্ছি লাইক -97.56। যদি আমরা অ্যাবসলিউট ফাংশন ইউজ করি তাহলে কি আনসার আসবে? abs ব্র্যাকেটের ভিতরে অবশ্যই এক্স। আমরা এই ব্র্যাকেটের ভিতরে যেটা পাচ্ছি এটাকে আমরা বলি প্যারামিটার। আমরা নেক্সট ক্লাসে ফাংশন নিয়ে যখন আলোচনা করব তখন আমরা আশা করি এই বিষয়গুলো আরও ক্লিয়ার হব, যে ফাংশনের প্যাটার্ন কীরকম বা স্ট্রাকচার কীরকম সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। আজকের ক্লাসে এগুলো সবই হচ্ছে বিল্ট ইন ফাংশন বা লাইব্রেরি ফাংশন, যে কারণে আমাদের লাইব্রেরি ইউজ করতে হচ্ছে যার নাম হচ্ছে সিম্যাথ। কিন্তু নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, সেখানে কিন্তু লাইব্রেরি আমাদের প্রয়োজন পড়বে না, আমরা নিজেরা ফাংশন বানাবো এবং সেগুলো আমরা কীভাবে ইউজ করতে দেখব। সো অ্যাবসলিউট ফাংশনের কাজ কি আমরা একটু দেখি। অবশ্যই এখানে আনসার আসবে 97.56 দেখে আসে কিনা, দ্যাট মিনস নেগেটিভটাকে পজিটিভ আকারে শো করবে। এখানে একটা এরর আসছে কারণ আমাদের একটা ডট পড়ে গেছে। এখানে রান করি, আমরা দেখতে পাচ্ছি 97.56। আমরা চাইলে আরও একটা এক্সাম্পল দেখতে পারি। আমি Ctrl+C দিলাম, সিলেক্ট করার পরে Ctrl+V, আমি একটা ভ্যালু চেঞ্জ করে দিই, ভেরিয়েবলের নাম দিচ্ছি এ, এখানে সাপোজ দিচ্ছি হচ্ছে 101। সাপোজ ডেসিমাল পয়েন্ট নিলাম না, আমরা মনে হতে পারে সবাই ডাবল ইউজ করতেছি, আমরা চাইলে এখানে ইন্টিজার নিতে পারি, দেখি কাজ করে কিনা। তাহলে এখানে আমরা দিব হচ্ছে এ। যদি আমরা নেগেটিভ দিই তাহলে কি আসবে? পজিটিভ আসবে। দেখি আনসারটা পজিটিভ আসে কিনা। আমরা দুই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আনসার পজিটিভ। এটাই হচ্ছে অ্যাবসলিউট ফাংশনের কাজ। যদি আমরা মেসেজ আকারে একটু প্রিন্ট দিতে চাই, আমরা সব প্রোগ্রামে মেসেজ দিয়ে প্রিন্ট দিতে পারতাম। তো এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা, ইচ্ছা মতো মেসেজ জেনারেট করার চেষ্টা করবা। সাপোজ আমি যদি মেসেজটা এইভাবে সেট করতে চাই, প্রথমে এক্সের ভ্যালু, তার লেফটে হচ্ছে একটা সিঙ্গেল পাইপ সাইন এবং রাইটে গিয়েও হচ্ছে একটা সিঙ্গেল পাইপ সাইন এবং এরপর হচ্ছে একটা ইকুয়াল চিহ্ন। আমরা বুঝতে কি পারলাম? আচ্ছা, আমি অবশ্যই বুঝতে পারবো। আমি কপি করে নিচ্ছি, সেকেন্ডটা তো বসিয়ে দিচ্ছি, আমরা বসিয়ে দিচ্ছি। এবার দেখি আউটপুট কি। আউটপুট দেখলেই বুঝতে পারবো যে আসলে আমরা কিভাবে মেসেজ জেনারেট করার চেষ্টা করছি। আচ্ছা, এখানে সম্ভবত এরর আছে এক্স, এখানে আমাদের অপারেটর মিসিং আছে, দ্যাট মিন ইনসারশন অপারেটর। আর এখানে অবশ্যই ভেরিয়েবলটা হওয়া উচিত এ। দেখি রান করে, তাহলে মনে আমরা বুঝতে পেরেছি যে আমরা কীভাবে মেসেজটা জেনারেট করতে চেয়েছি। যে আমরা চেয়েছিলাম যে অ্যাবসলিউট যে সাইনটা বা সিম্বলটা, যে সিঙ্গেল পাইপ, দ্যাট মিনস ডাবল সিঙ্গেল পাইপের ভিতরে ভ্যালুটা থাকে, আর যখন রেজাল্ট দেখাই তখন আমাদের এই সিঙ্গেল পাইপটা রিমুভ হয়ে যায়, দ্যাট মিনস নেগেটিভ ভ্যালুটা পজিটিভ হয়। সো আমরা চাইলে এইভাবে মেসেজ দিয়েও ট্রাই করতে পারি। সো আমাদের লাস্ট দুইটা ফাংশন বাকি আছে, একটা হচ্ছে ম্যাক্স আর হচ্ছে মিন। সো ম্যাক্সের মাধ্যমে দুইটা সংখ্যার মধ্যে লার্জেস্ট সংখ্যা আমরা আইডেন্টিফাই করতে পারবো, মিনের মাধ্যমে দুইটা সংখ্যার মধ্যে মিনিমাম নাম্বারটা আইডেন্টিফাই করতে পারবো। এটা শুধুমাত্র যে সংখ্যা তা কিন্তু না, আমরা চাইলে অ্যালফাবেট নিয়েও কাজ করতে পারি, সেখানে এসকি কোডে কনভার্ট হয়ে রেজাল্ট দেখাবে। একটু দেখি, আমি জাস্ট স্ট্রাকচার কপি করার জন্য প্রোগ্রামটাকে কপি করে নিচ্ছি, Ctrl+C Ctrl+Shift+N Ctrl+S max.cpp Ctrl+V। আমাদের এখানে সিম্যাথ লাইব্রেরির প্রয়োজন নেই,
আমরা এখন যে প্রোগ্রামটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ম্যাক্স। আচ্ছা, আমি ভেরিয়েবল না নিয়ে সরাসরি দেখাচ্ছি ম্যাক্স ফাংশনের কাজ। ম্যাক্স ব্র্যাকেটের ভিতরে আমরা বলে দিচ্ছি সাপোজ দুইটা সংখ্যা 10, 20, তার মানে দুইটা সংখ্যা মানে হচ্ছে দুইটা প্যারামিটার। আগের প্রোগ্রামে বলেছিলাম যে আমরা এখানে এই যে এক্সটাকে প্যারামিটার বলি, তো এক্স মানে কিন্তু এক্সের ভ্যালুটা এখানে দেখাচ্ছে। সো প্যারামিটার একটা হতে পারে, দুইটা হতে পারে, মোর দেন 2 হতে পারে। যখন একের অধিক হবে মাঝখানে কমা ইউজ হবে। সো আমাদের এখানে দুইটা প্যারামিটার 10 এবং 20। সো ম্যাক্স কম্পেয়ার করবে দুইটার মধ্যে লার্জেস্ট সংখ্যা কে, সেটাই আনসার হিসাবে দেখাবে। দেখি দেখায় কিনা, রান করে অবশ্যই 20 আনসার আসবে। সো আমরা দেখতে পাচ্ছি 20 আসছে। যদিও এটার জন্য লাইব্রেরি আইওস্ট্রিম অটোমেটিক্যালি কাজ করতেছে, বাট এটার জন্য আমাদের যে লাইব্রেরিটা ইউজ হয় তার নাম হচ্ছে অ্যালগরিদম। সো অ্যালগরিদম লাইব্রেরি নিয়ে আমরা ফিউচারে আরও প্রোগ্রাম দেখব। তো অনেক কম্পাইলার শুধু আইওস্ট্রিমের মাধ্যমে দেখা যাচ্ছে এটাকে এরর দেখাতে পারে, যে কারণে এটার যে মেইন লাইব্রেরিটা তার নাম হচ্ছে অ্যালগরিদম। এখানে আমি লিখলাম যে ম্যাক্স হচ্ছে এটা কার জন্য, ফর ম্যাক্স ফাংশন। ওকে, অ্যালগরিদমের মধ্যে এই ম্যাক্স ফাংশনের ডেফিনেশন দেওয়া আছে। এবার আসি আমরা কন্ট্রোল ডি দিচ্ছি। আমরা যদি জাস্ট ভ্যালুকে একটু চেঞ্জ করি, প্রথমটাকে বড় দিই, পরেরটাকে ছোট দিই, আশা করি দুইটার ক্ষেত্রে 20 আসবে। সো দুইটার ক্ষেত্রে 20 আসছে, তার মানে ম্যাক্স আমাদের এখানে কাজ করতেছে। দেন কন্ট্রোল ডি, আমরা যদি একটু আগে বলছিলাম যে অ্যালফাবেট নিয়েও কাজ করা যায়। অ্যালফাবেট মানে কিন্তু সিঙ্গেল ক্যারেক্টার, সো সিঙ্গেল পোর্শনের মধ্যে লিখতে হবে। আমি লিখলাম এ এবং লিখলাম জেড, এই দুইটার মধ্যে বড় অ্যালফাবেট কে, অবশ্যই জেড। আনসার দেখি, আমরা জেড পেয়েছি। আমি কন্ট্রোল ডি দিচ্ছি। যদি আমরা মনে করি প্রথমে একটা বড় অ্যালফাবেট নিব, লাইক কে নিচ্ছি, পরেরটা যদি আমরা এ রাখি, তাহলে এখানে বড় অ্যালফাবেট কে, ডেফিনেটলি কে। আমরা দেখতে পাচ্ছি কে। এবং লাস্ট আমরা যদি আরেকটু দেখার চেষ্টা করি যে ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিয়ে কাজ করা যায় কিনা, লাইক 5.75 এবং 100.23, এর মধ্যে বড় কে, ডেফিনেটলি 100.23। দেখি আনসার আসে কিনা। সো এগেইন আমরা দেখতে পাচ্ছি লার্জেস্ট নাম্বার আসছে। আমরা যদি প্রথমটা 500 দিই 0.75, তাহলে অবশ্যই 500.75 লাস্টের রেজাল্টটা আসবে। সো আশা করি আমরা ম্যাক্স ফাংশনের কাজ বুঝতে পেরেছি। আজকের লেকচারে আমাদের লাস্ট যে ফাংশনটি আছে সেই ফাংশনটির নাম হচ্ছে মিন ফাংশন। সো ম্যাক্সে হচ্ছে লার্জেস্ট, মিনে হচ্ছে স্মলেস্ট নাম্বারটা শো করবে। আমরা যদি এই প্রোগ্রামটাই কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল এস, একটা নাম দিচ্ছি লাইক মিন ডট সিপিপি, কন্ট্রোল ভি। সো আমি শুধু ম্যাক্সকে আমি লিখে দিতে যাচ্ছি মিন। সো ডাবল ক্লিক করলাম, কপি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। আমরা আশা করি সবাই কোই পেস্ট ভালো করে শিখবো, যাতে খুব দ্রুত কোডিং করা যায়। তাহলে এই মিনের জন্য যদি আমরা এই লাইব্রেরিটা না লিখি, এই ক্ষেত্রে কাজ করতেছে, কারণ কম্পাইলারটা হয়তো বা অটোমেটিক ইনক্লুড করে নিচ্ছে আইওস্ট্রিমের মধ্যে, যদিও এটা নেই। সো এই মিনের ডেফিনেশনটা আছে অ্যালগরিদমের মধ্যে। সো আমরা অ্যালগরিদম ফাংশনের অ্যালগরিদম হেডারের কাজ ফিউচার আমরা দেখব। অ্যালগরিদমের মাধ্যমে সর্টিংয়ের কাজ করা যায়, যে পুরো প্রোগ্রাম না করে, কোডিং না করে অ্যালগরিদম ইউজ করে দেখা যায় শর্টকাটে আমরা সর্টিং সার্চিংয়ের প্রোগ্রামগুলো করে ফেলতে পারি। আচ্ছা, মিনে আমাদের কি হবে, প্রথমটাতে 10, দ্বিতীয়টাতে 10, তৃতীয়টাতে এ, চতুর্থটাতে এ, পঞ্চমটাতে আসবে 5.75 এবং লাস্টটাতে আসবে 100.23। দেখি আসে কিনা। সো আমাদের যে টার্গেট, যে মিনিমাম ভ্যালু আইডেন্টিফাই করে, আমরা দেখতে পাচ্ছি এই প্রোগ্রামের মাধ্যমে মিনিমাম ভ্যালুগুলোকে আইডেন্টিফাই করতে পারতেছে। সো এরই সাথে আমাদের আজকের লেকচারের যে আলোচনার বিষয়গুলো ছিল, যে 10টি ফাংশন নিয়ে আমরা আলোচনা করব বলেছি, সবগুলো পার্টি আমরা আলোচনা করতে পেরেছি। আশা করি আমরা এগুলো প্র্যাকটিস করব এবং ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের লেকচারটি উপভোগ করার জন্য। আল্লাহ হাফেজ।